তালাকপ্রাপ্ত স্বামীকে সাধারণ মানুষ ভেবে ইন্সপেক্টর স্ত্রী থানায় বন্দী করলেন। তিনি বের হলেন আইপিএস অফিসার। তারপর যা হল, পুরো থানা স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, ঝাড়খণ্ডের ধানবাদ শহরের দুপুরটা ছিল গুমোট এবং রাস্তায় ট্রাফিক তার নিজস্ব গতিতে চলছিল। ব্যাংক মোড় থেকে হীরাপুর রোডের দিকে বাড়তে থাকা ভিড়ের মধ্যে একটি সাধারণ মোটরসাইকেল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। না হর্নের তাড়া, না চেহারায় কোনো অস্থিরতা। বাইক চালানো লোকটিকে একদম সাধারণ মানুষের মতো লাগছিল। সাদা পোশাক, সাধারণ জুতো এবং শান্ত দৃষ্টি। তার নাম ছিল আইপিএস আমান প্রতাপ সিং। সেদিন আমান ইচ্ছে করেই নিজেকে সাধারণ মানুষের বেশে রেখেছিলেন। না সরকারি গাড়ি, না নিরাপত্তারক্ষী, না পরিচয়ের কোনো ইঙ্গিত। পকেটে পরিচয়পত্র ছিল, কিন্তু বের করার ইচ্ছে ছিল না। তিনি দেখতে চেয়েছিলেন যে এই শহর, এই পুলিশ এবং এই সিস্টেম একজন সাধারণ নাগরিককে কিভাবে দেখে। সামনে মুড়ে পুলিশের চেকিং চলছিল। কিছু বাইক থামানো হচ্ছিল, কিছু গাড়ির কাগজ দেখা হচ্ছিল। কোথাও গলার স্বর উঁচিতে, কোথাও ছিল বিদ্রুপ। সেই চেকিং পয়েন্টে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর রিয়া চৌধুরী। কড়া নজর, চড়া গলা এবং চেহারায় সেই গাম্ভীর্য যা বছরের পর বছর ইউনিফর্ম পরলে আসে। রিয়ার কাছে এই ডিউটি শুধু ডিউটি ছিল না, এটা ছিল নিয়ন্ত্রণ। যেমনই আমানের বাইক কাছে পৌঁছাল, এক সিপাহী হাত তুলল। আমান কোনো প্রশ্ন না করে বাইক সাইডে লাগালেন, হেলমেট খুললেন, শান্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। তার কাগজ পুরো ছিল, লাইসেন্স, আরসি, সব ঠিক। রিয়ার নজর কাগজের উপর গেল না, তার নজর গেল আমানের কাপড়ের ওপর, বাইকের অবস্থার ওপর এবং সেই শান্ত ভাবের ওপর যা তাকে খচখচ করছিল। কোথায় যাচ্ছ? রিয়া জিজ্ঞেস করলেন। কাজে, আমান স্বাভাবিক স্বরে বললেন। রিয়ার ভুরু কুঁচকে গেল। তার এমন উত্তর পছন্দ ছিল না, যাতে ভয় নেই। কাজে, তিনি বললেন। তারপর জিজ্ঞেস করলেন, কোথায়? এই তো আশেপাশেই, আমান বললেন। রিয়ার মনে হল সামনের জন তাকে হালকাভাবে নিচ্ছে। ভিড় থেমে গেল, কিছু লোক দেখতে লাগল, কিন্তু কেউ কিছু বলল না। ধানবাদে লোক জানে ইউনিফর্মের সামনে গলা তোলার মূল্য দিতে হয়। কাগজ পুরো থাকলেই সব ঠিক হয়ে যায় না। রিয়া বললেন, তোমাকে সন্দেহজনক মনে হচ্ছে। আমান কিছু বললেন না। তিনি জানতেন কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে বড় উত্তর হয়। রিয়া সিপাহীকে ইশারা করলেন, একে থানায় নিয়ে চলো। তাতে আমান না তর্ক করলেন, না ফোন বের করলেন, না নিজের পরিচয় দিলেন। তিনি চুপচাপ পুলিশ জিপে বসে পড়লেন। মোড়ের ভিড় পেছনে ফেলে জিপ ধানবাদ সিটি থানার দিকে এগিয়ে চলল। থানার গেট অর্ধেক খোলা ছিল, পুরনো সাইনবোর্ডে জং ধরা অক্ষর। ভেতরে পা রাখতেই পরিবেশ বদলে গেল। কাঠের বেঞ্চ, ফাইল ভর্তি টেবিল, দেয়ালে পুরনো নোটিশ। আমানকে এক বেঞ্চে বসিয়ে দেওয়া হলো। এখানেই বসো, সিপাহী বললেন। রিয়া সামনে চেয়ার টেনে বসলেন, ফাইল খুললেন, কলম তুললেন। নাম? তিনি ওপরের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করলেন। আমান প্রতাপ সিং, উত্তর এলো। কোথা থেকে আসছ? এখান থেকেই। রিয়া প্রথমবার তাকে ভালো করে দেখলেন। তার চোখে সেই ভয় ছিল না যার অভ্যেস রিয়ার ছিল। এত শান্ত কেন? তিনি বিদ্রুপ করলেন। থানায় বসে আছো। আমি জানি, আমান নড়লেন। এই উত্তর রিয়ার আরও বেশি লাগল। এখানে তর্ক চলে না, তিনি গলা চড়ালেন। তোমার আচরণ ঠিক ছিল না। আমি কিছু ভুল করিনি, আমান সংযতভাবে বললেন। রিয়া সিপাহীর দিকে তাকালেন। এর বাইক সিজ করো। এক সিপাহী বাইরে বেরিয়ে গেল। আমানের আঙুল সামান্য নড়ল, কিন্তু তিনি কিছু বললেন না। রিয়া উঠে তার সামনে চলে এলেন। ভয় লাগে না? ভয় পাওয়ার কারণ নেই, আমান বললেন। রিয়ার চোখ কঠোর হয়ে গেল। একে লকআপের পাশে দাঁড় করাও। সিপাহী আমানকে লোহার রডের পাশে দাঁড় করিয়ে দিলেন। এখানেই থাকো, তিনি বললেন। কিছুক্ষণ পর রিয়া আদেশ দিলেন, ফোন নিয়ে নাও। মোবাইল পকেট থেকে বের করে নেওয়া হলো। সাধারণ মানুষের জন্য এটাই শেষ ভরসা হয়। রিয়া ব্যঙ্গ করে জিজ্ঞেস করলেন, কাকে ফোন করার ছিল? নিজের অফিসকে? হ্যাঁ, আমান বললেন। থানায় হালকা হাসির রোল পড়ে গেল। অফিস? রিয়া বললেন। তোমার চেহারা দেখো। আমার মাথা নিচু করে নিলেন। এই মাথা নোয়ানো হার ছিল না, অপেক্ষা ছিল। ফোন করে নাও, রিয়া বললেন। দেখি কে আসে। মোবাইল ফেরত পেলেন। আমার নম্বর ডায়াল করলেন। আমি থানায় আছি, তিনি বললেন। ধানবাদ সিটি থানা। ওপাশ থেকে উত্তর এলো, আমরা এক্ষুনি আসছি স্যার। শব্দটা পরিষ্কার ছিল, স্যার। রিয়া শুনলেন। এক মুহূর্তের জন্য তার ভুরু কুঁচকে গেল। তারপর তিনি নিজেকে সামলে নিলেন। ভয় দেখানোর চাল, তিনি মনে মনে বললেন। আমান আবার চুপ হয়ে গেলেন। এখন তার চেহারায় না ছিল অপমান, না অস্থিরতা, শুধু অপেক্ষা। কিছুক্ষণেই বাইরে কোনো সরকারি গাড়ি থামার শব্দ হল।
থানার ভেতরে বসা লোকেদের নজর দরজার দিকে চলে গেল, আর রিয়া তখনও জানতেন না যে যাকে তিনি সাধারণ ভেবে থানায় দাঁড় করিয়ে রেখেছেন তিনিই তার চিন্তাধারার সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছেন, কারণ সত্য দরজায় কড়া নেড়েছে। যাই হোক বন্ধুরা, বাইরে গাড়ির দরজা খুলল এবং এক ব্যক্তিত্ববান অফিসার গাড়ি থেকে নামলেন এবং সোজা থানার ভেতরে এলেন। দৃঢ় পদক্ষেপ, সোজা শরীর, চালচলনে গাম্ভীর্য। তার পেছনে আরও দুজন ছিলেন, যাদের দৃষ্টি পুরো ঘরটা মেপে নিচ্ছিল। থানায় উপস্থিত প্রত্যেক ব্যক্তি বুঝে গেল এটা কোনো সাধারণ পরিদর্শন নয়। সিপাহী স্যালুট দিলেন, মুন্সি দাঁড়িয়ে পড়লেন, রিয়াও চেয়ার থেকে উঠলেন। জি, তিনি আনুষ্ঠানিক স্বরে জিজ্ঞেস করলেন। এখানে এক ব্যক্তিকে সন্দেহজনক বলে আটকানো হয়েছে, অফিসার বললেন। তার গলার স্বরে না রাগ ছিল না নম্রতা, শুধু স্পষ্টতা ছিল। আমি তার ব্যাপারেই জানতে চাই। রিয়া তৎক্ষণাৎ উত্তর দিলেন। চেকিংয়ের সময় আচরণ ঠিক ছিল না, তাই থানায় আনা হয়েছে। কাগজ? অফিসার জিজ্ঞেস করলেন। রিয়া এক মুহূর্ত থামলেন। পুরো ছিল। তাহলে থানায় কেন? পরের প্রশ্নটা সরাসরি ছিল। রিয়া বললেন, সন্দেহ ছিল। অফিসারের ভুরু তান হয়ে গেল। সন্দেহ কিসের ভিত্তিতে? ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। রিয়া কথা ঘোরানোর চেষ্টা করলেন। নিরাপত্তার কারণে। অফিসার চারপাশ দেখলেন। আর ফোন? রিয়া বললেন, প্রোটোকল। অফিসারের গলা একটু কঠোর হল। প্রোটোকল মানবতাকে শেষ করে না। তিনি সিপাহীর দিকে তাকালেন। ফোন ফেরত দাও। সিপাহী ঘাবড়ে গিয়ে পকেট থেকে মোবাইল বের করলেন এবং আমানকে দিলেন। তারপর লকআপের তালা খোলা হল। আমান এক পায়ে গিয়ে এলেন। অফিসার এখন সরাসরি আমানের সামনে ছিলেন। আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমান বললেন। অফিসার মাথা নাড়লেন। তিনি এখন অনেক কিছু মিলিয়ে ফেলেছিলেন। রিয়ার চেহারায় এখন আর নিয়ন্ত্রণ ছিল না, প্রশ্ন ছিল। তিনি প্রথমবার আমানকে অন্য নজরে দেখলেন। একে কতক্ষণ রাখা হয়েছে? অফিসার জিজ্ঞেস করলেন। প্রায় আধ ঘণ্টা, উত্তর এল। অফিসার দীর্ঘশ্বাস নিলেন। আধ ঘণ্টাও কারোর আত্মসম্মানের জন্য অনেক হয়। তিনি রিয়ার দিকে তাকালেন। আপনি কি একে চেনেন? রিয়া সঙ্গে সঙ্গে বললেন না। অফিসার পকেট থেকে ফাইল বের করলেন এবং টেবিলে রাখলেন। ইনি আমান প্রতাপ সিং। ঘরে পিন পতন নীরবতা নেমে এল। আইপিএস শব্দটা যেন বাতাসে থমকে গেল। মুন্সির কলম পড়ে গেল, সিপাহীদের শ্বাস আটকে গেল। রিয়ার চোখ নিজে থেকেই আমানের দিকে চলে গেল। সেই একই চেহারা, সেই শান্তি। এখন সব কিছু বোঝা যেতে লাগল। আমান পকেট থেকে পরিচয়পত্র বের করলেন এবং টেবিলে রেখে দিলেন। তিনি খুব শান্ত স্বরে বললেন, আমি আজ পরিচয় ছাড়াই বেরিয়েছিলাম। রিয়ার ঠোঁট শুকিয়ে গেল। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু শব্দ বেরোল না। অফিসার বললেন, স্যার নিজেই বলেছিলেন যে তিনি সাধারণ মানুষের মতো পরিস্থিতি দেখতে চান। আমান চারপাশে দেখলেন, বেঞ্চ, ফাইল, লকআপ, সব কিছু। আর আমি দেখে নিলাম, তিনি বললেন। এই বাক্যটা কোনো অভিযোগের মতো ছিল না, কিন্তু ঘরে তার প্রভাব ছিল ভারী। রিয়া ধীর স্বরে বললেন, আমি জানতাম না। আমান তার দিকে তাকালেন। এটাই সমস্যা। এখন এটা আর শুধু একটা গ্রেপ্তার ছিল না, এটা সিস্টেমের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। অফিসার রিয়াকে বললেন, আপনি আমার সঙ্গে ভেতরে আসুন। এটা আদেশ ছিল। রিয়া মাথা নাড়লেন এবং ভেতরের ঘরের দিকে এগিয়ে গেলেন। দরজা বন্ধ হল। বাইরে আমান দাঁড়িয়ে রইলেন। এখন তার চোখে অপেক্ষা নয়, স্পষ্টতা ছিল। এবং থানার ভেতরে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এরপর যা হবে তা কোনো ব্যক্তির নয়, পুরো সিস্টেমের পরীক্ষা হবে। যাই হোক বন্ধুরা, ভেতরের ঘর বন্ধ হতেই পরিবেশ আরও ভারী হয়ে গেল। বাইরে আমান দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন তাকে আর একা লাগছিল না। থানার প্রত্যেক সিপাহীর নজর কখনো ওই বন্ধ দরজার দিকে যাচ্ছিল, কখনো আমানের দিকে। কিছুক্ষণ আগে যাকে সন্দেহজনক ভাবা হয়েছিল তিনি এখন সবার জন্য প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলেন। ভেতরের ঘরে চেয়ার সরানোর শব্দ হল। বরিষ্ঠ আধিকারিক কোনো ভূমিকা না করেই বললেন, ইন্সপেক্টর রিয়া চৌধুরী, আপনি জানেন আপনি কি করেছেন? রিয়া কয়েক সেকেন্ড চুপ রইলেন। এতক্ষণ যে ইউনিফর্ম তাকে শক্তি দিচ্ছিল সেটাই এখন বোঝা মনে হচ্ছিল। স্যার, আমার ভুল হয়ে গেছে, তিনি বললেন। ভুল নয়, আধিকারিক সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন। ক্ষমতার অপব্যবহার। রিয়া মাথা নিচু করে নিলেন। কাগজ ঠিক থাকার পরেও আপনি ব্যক্তিকে আটকালেন, থানায় আনলেন, ফোন কাড়লেন, বাইক জব্দ করালেন এবং লকআপের পাশে দাঁড় করালেন। এসব সন্দেহের নামে? প্রতিটি শব্দ রিয়ার ভেতরে বিঁধছিল। স্যার, ও শান্ত ছিল, উত্তর সরাসরি দিচ্ছিল। তার গলায় এখন সাফাই নয়, বিভ্রান্তি ছিল। তো কি শান্তি অপরাধ? আধিকারিক জিজ্ঞেস করলেন। রিয়ার কাছে কোনো উত্তর ছিল না। ওদিকে বাইরে আমান দাঁড়িয়েছিলেন। তিনি দেয়ালে টাঙানো ঘড়ি দেখলেন। সময় একই ছিল, কিন্তু অর্থ বদলে গিয়েছিল। এখন এই অপেক্ষা নিজের জন্য নয়,
সেই প্রত্যেক মানুষের জন্য ছিল যাকে রোজ এমন জায়গায় বিনা দোষে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর দরজা খুলল। রিয়া বাইরে বেরোলেন। তার চাল বদলে গিয়েছিল। চেহারায় কঠোরতা নয়, ক্লান্তি ছিল। তিনি সরাসরি আমানের দিকে তাকাচ্ছিলেন, কিন্তু চোখ স্থির রাখতে পারছিলেন না। বরিষ্ঠ আধিকারিকও বাইরে এলেন। তিনি পুরো ঘরের ওপর নজর বোলালেন এবং বললেন, এই মামলা ব্যক্তিগত নয়। তারপর তিনি স্পষ্ট শব্দে বললেন, ইন্সপেক্টর রিয়া চৌধুরীকে তাৎক্ষণিক প্রভাবে লাইন ক্লোজ করা হল। বিভাগীয় তদন্ত শুরু হবে। থানায় নিস্তব্ধতা ছেয়ে গেল। এই নিস্তব্ধতা কোলাহলের চেয়েও ভারী ছিল। রিয়া কোনো তর্ক না করে মাথা নিচু করে নিলেন। তার ইউনিফর্ম এখনও সেটাই ছিল, কিন্তু তাতে আর কোনো অধিকার অবশিষ্ট ছিল না। আমান কিছু বললেন না, না সন্তোষ, না জয়। তিনি শুধু এক পা এগিয়ে বললেন, আমি এখানে কাউকে ছোট করতে আসিনি। বরিষ্ঠ আধিকারিক তার দিকে তাকালেন। আমরা বুঝতে পারছি স্যার। আমান শান্ত স্বরে বললেন, যদি আজ এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেত, তাহলে পার্থক্য শুধু এটাই হতো যে আমি আইপিএস। কিন্তু আমি চেয়েছিলাম পার্থক্য এটা হোক যে আইন সবার জন্য সমান। রিয়ার চোখে জল চলে এলো। তাকে এখন আর ইন্সপেক্টর মনে হচ্ছিল না, শুধু একজন মানুষ মনে হচ্ছিল যে নিজের সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে। তিনি ধীর গলায় বললেন, আমি জানতাম না যে আপনি। আমান তার কথা শেষ হতে দিলেন না। জানা জরুরিও ছিল না, তিনি বললেন। যদি আমি সত্যিই সাধারণ মানুষ হতাম, তবুও আমার সাথে এটা হওয়া ভুল ছিল। রিয়া প্রথমবারের মতো পুরোপুরি মাথা নিচু করে দিলেন। এই মাথা নোয়ানো আনুষ্ঠানিক ছিল না। বরিষ্ঠ আধিকারিক বললেন, তদন্ত শেষ হবে, যা সিদ্ধান্ত আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রিয়া কোনো প্রশ্ন না করে আদেশ মেনে নিলেন। থানার বাইরে লোক জড়ো হতে শুরু করেছিল। খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু ভেতরে কোনো তামাশা ছিল না, না ক্যামেরা, না স্লোগান। শুধু একটা সত্য ছিল যা ধীরে ধীরে সবার সামনে আসছিল। আমন শেষবারের মতো সেই থানা দেখলেন। বেঞ্চ, ফাইল, লকআপ সব একই ছিল, কিন্তু আজ সেই জায়গা শুধু থানা ছিল না, একটা শিক্ষা হয়ে উঠেছিল। তিনি বাইরের দিকে পা বাড়ালেন। রিয়া ওখানেই বাড়িয়েছিলেন। তিনি হঠাৎ ডাকলেন, আমন। তিনি নাম ধরে ডাকলেন, পদ বা ইউনিফর্ম ছাড়া। আমন থামলেন। রিয়া কাঁপা গলায় বললেন, আমি মানুষকে দেখিনি, শুধু সন্দেহ দেখেছি। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। আজ যদি আপনি আইপিএস না হতেন, তবে হয়তো আমি এটা বুঝতেই পারতাম না। আমন দীর্ঘশ্বাস নিলেন। ক্ষমা শব্দে নয়, সিদ্ধান্তে প্রমাণিত হয়। রিয়া মাথা নাড়লেন। এখন তার কাছে বলার মতো কিছু ছিল না। আমন নিজের মোটরসাইকেলের দিকে এগিয়ে গেলেন। সেই সাধারণ বাইক, সেই সাধারণ পোশাক, কিন্তু এখন তার পিঠে একটা দায়িত্ব আরও ছিল। বাইক স্টার্ট করতে করতে তিনি মনে মনে ভাবলেন, যদি আজ একজন ইন্সপেক্টর থেমে থাকেন, তবে হয়তো কাল অন্য কেউও থামবে। আর এই চিন্তাই এই গল্পকে এখানেই শেষ হতে দেবে না, কারণ পরের অধ্যায় এখনও বাকি। আমনের বাইক থানার গেট দিয়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তার যাবার পরেও ধানবাদ সিটি থানার ভেতরে কিছুক্ষণ পর্যন্ত কোনো স্বাভাবিক কাজ শুরু হলো না। ফাইল খোলা ছিল, কিন্তু পড়া হচ্ছিল না। সিপাহীরা যার যার জায়গায় ছিলেন, কিন্তু নজর বারবার একই দিকে যাচ্ছিল, ইন্সপেক্টর রিয়া চৌধুরীর দিকে। রিয়া এখন লাইন ক্লোজ হয়ে গেছেন। তার নাম বোর্ডে ছিল না। চেয়ার সেটাই ছিল, কিন্তু এখন সেটা তার রইল না। তিনি ইউনিফর্মের টুপি হাতে নিলেন এবং ধীরে ধীরে টেবিলের কাছে এসে দাঁড়ালেন। কয়েক ঘন্টা আগে পর্যন্ত যেই জায়গা তাকে শক্তি দিত, এখন সেই জায়গায় তাকে আয়না দেখাচ্ছিল। বরিষ্ঠ আধিকারিক শান্ত কিন্তু স্পষ্ট শব্দে বললেন, আপনাকে আপনার কোয়ার্টারে রিপোর্ট করতে হবে। তদন্ত পর্যন্ত কোনো ফিল্ড ডিউটি নেই। রিয়া মাথা নাড়লেন। কোনো তর্ক নেই, কোনো সাফাই নেই। তিনি জানতেন এখন প্রতিটি শব্দ দুর্বল লাগবে। থানা থেকে বেরোনোর সময় তিনি এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালেন। সেই বেঞ্চ যেখানে আমন বসেছিলেন, সেই লকআপ যেখানে তাকে দাঁড় করানো হয়েছিল। তার উপলব্ধি হল যে তিনি সেদিন কোনো এক ব্যক্তিকে নয়, নিজেরই সিদ্ধান্তকে বন্দী করেছিলেন। ওদিকে আমন শহরের সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেখান থেকে গল্প শুরু হয়েছিল। ট্রাফিক একই ছিল, ভিড়ও একই। পার্থক্য শুধু এতটুকু ছিল যে এখন তিনি পরিদর্শন শেষ করে ফেলেছিলেন। তিনি বাইক থামালেন, জল খেলেন এবং একটা কল করলেন। যা হয়েছে তার রিপোর্ট তৈরি করে দিন, তিনি বললেন। গলায় কোনো রাগ ছিল না, শুধু স্পষ্টতা ছিল। সন্ধ্যা হতে হতে খবর ছড়িয়ে পড়েছিল। থানায় এক আইপিএস অফিসারকে সাধারণ মানুষ ভেবে আটকানো হয়েছিল। লোক নানা কথা বলছিল। কেউ বলছিল ভালো হয়েছে, নয়তো রোজ এটাই হয়। কেউ বলছিল এখন দেখো ব্যবস্থা কেমন হয়। রিয়া নিজের কোয়ার্টারে বসেছিলেন। ইউনিফর্ম খুলে টাঙানো ছিল। তিনি আয়নায় নিজেকে দেখলেন। একই চেহারা, কিন্তু চোখে এখন আর সেই স্থিরতা ছিল না। তার মাথায় বারবার আমনের কথা প্রতিধ্বনিত হচ্ছিল। জানা জরুরিও ছিল না। তার নিজের অতীত মনে পড়ল।
বিয়ে ভাঙা, রাগ এবং তারপর ইউনিফর্মে পাওয়া পরিচয়। কোথাও না কোথাও তিনি সেই পরিচয়কে মানুষের চেয়ে ওপরে রেখে দিয়েছিলেন। আজ প্রথমবার তিনি এটা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। পরের দিন বিভাগীয় তদন্ত শুরু হল। বয়ান নেওয়া হল, সিসিটিভি ফুটেজ দেখা হল। প্রতিটি প্রশ্ন সরাসরি ছিল। কাগজ ঠিক ছিল? হ্যাঁ। তাহলে থানায় কেন? কোনো শক্ত উত্তর ছিল না। রিয়া সবকিছু স্বীকার করলেন। তিনি এটা বললেন না যে তিনি জানতেন না, তিনি বললেন যে তিনি ঠিকমতো দেখেননি। তদন্তকারী কর্মকর্তা নোট করলেন, কিন্তু সিদ্ধান্ত কাগজ দিয়ে হবে, আবেগ দিয়ে নয়। সেদিন আমান সদর দপ্তরে পৌঁছালেন। বরিষ্ঠ কর্মকর্তাদের সাথে বৈঠক হল। কেউ একজন বললেন, স্যার, আপনি চাইলে ব্যাপারটা হালকা রাখা যেতে পারে। আমান সঙ্গে সঙ্গে না করে দিলেন। যদি হালকা রাখা হয় তবে বার্তা ভুল যাবে। বৈঠকের পর তিনি বাইরে বেরোলেন। তিনি জানতেন যে এই সিদ্ধান্তের জন্য তাকেও সমালোচনা সইতে হবে। কিছু লোক বলবে কঠোর, কিছু বলবে ব্যক্তিগত ব্যাপার ছিল। কিন্তু তিনি জানতেন এটা ব্যক্তিগত ছিল না। রিয়াকে সন্ধ্যাস অফিসিয়াল নোটিশ দেওয়া হল, সাময়িক বরখাস্ত। পরবর্তী ব্যবস্থা তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে। তিনি নোটিশ পড়লেন এবং চুপচাপ রেখে দিলেন। না কান্না, না রাগ। তার মনে হলো এটা শাস্তি নয়, সুযোগ, নিজেকে আবার বোঝার। রাতে তিনি মাকে ফোন করলেন। সব ঠিক আছে? মা জিজ্ঞেস করলেন। রিয়া বললেন, এখন বুঝতে পারছি ঠিক কি হয়। ওদিকে আমার নিজের ঘরে বসে রিপোর্ট পড়ছিলেন। তিনি শেষ লাইন লিখলেন, আইনের আসল সম্মান তখন হয় যখন তা শক্তিশালী কাউর বিরুদ্ধেও ততটাই কঠোর হয়। তিনি ফাইল বন্ধ করলেন, জানলার বাইরে দেখলেন। শহরের আলো জ্বলে উঠেছিল। কোথাও না কোথাও তার বিশ্বাস ছিল যে আজ যা হয়েছে তা শুধু একটা ঘটনা ছিল না। আর সেই বিশ্বাসের সাথেই তিনি জানতেন আসল পরীক্ষা এখনও সামনে আসতে বাকি। বন্ধুরা, বিভাগীয় তদন্তে সময় লাগল, কিন্তু প্রতিটি দিনের সময় ছিল ভারী। ফাইল খুলল, বয়ান নথিবদ্ধ হল, সিসিটিভি ফুটেজ পুনরায় দেখা হল। প্রতিটি প্রশ্ন একই জায়গায় এসে থামত। কাগজ ঠিক থাকার পরেও একজন মানুষকে কেন আটকানো হল? তদন্তে আবেগের কোনো জায়গা ছিল না, শুধু তথ্য ছিল। রিয়া চৌধুরী প্রতি শুনানিতে সময়ে পৌঁছালেন। না সাফাই দেওয়ার চেষ্টা, না কাউকে দোষ দেওয়ার বাহানা। তিনি সেটাই বললেন যা হয়েছিল। আমি মানুষকে দেখিনি, সন্দেহকে দেখেছি। এই বাক্য প্রতিটি রিপোর্টে নথিবদ্ধ হয়ে গেল। কয়েক সপ্তাহ পর সেই চূড়ান্ত বৈঠক হল, যার অপেক্ষা সবার ছিল। বড় কনফারেন্স রুমে বরিষ্ঠ আধিকারিক, তদন্তকারী কর্মকর্তা এবং আইনি উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরিবেশ আনুষ্ঠানিক ছিল, কিন্তু হালকা নয়। প্রতিটি ফাইল, প্রতিটি বয়ান এবং প্রতিটি নিয়ম নিয়ে কথা হয়ে গিয়েছিল। এখন শুধু রায় শোনানো বাকি ছিল। রায় পড়া হল। রিয়া চৌধুরীকে চাকরিতে বহাল রাখা হল, কিন্তু তার সাথে কড়া সতর্কতা, পদোন্নতিতে স্থগিতাদেশ এবং বাধ্যতামূলক প্রশিক্ষণের আদেশ দেওয়া হল। এই সিদ্ধান্ত না তো নম্রতা দেখানোর জন্য ছিল, না কারুর উপর চাপ সৃষ্টি করার জন্য। এটা এই জন্য ছিল যাতে এটা পরিষ্কার থাকে যে ইউনিফর্ম কোনো ভয়ে নয়, বিশ্বাসে চলে। আর বিশ্বাস ভাঙলে মূল্য চোকাতে হয়। রিয়া আদেশকে কোনো তর্ক ছাড়াই গ্রহণ করলেন। তিনি কোনো সাফাই দিলেন না, কোনো যুক্তি রাখলেন না। ঘর থেকে বেরোনোর সময় তার চেহারায় স্বস্তি ছিল না। তার ভেতরে যা অনুভব হচ্ছিল তা ছিল দায়িত্ব, সেই ভুলের দায়িত্ব যা তিনি একদিনে করেছিলেন, কিন্তু যার প্রভাব অনেক গভীর ছিল। ওদিকে আমান প্রতাপ সিং নিজের রিপোর্ট জমা দিয়ে শহরের বাইরে চলে গিয়েছিলেন। সেই সাধারণ মোটরসাইকেল, সেই শান্ত চাল, সেই লোক দেখানো হিমভঙ্গি। তিনি না প্রেসের সাথে কথা বললেন, না কোনো মঞ্চে বয়ান দিলেন। তার জন্য এই ঘটনা আলোচনা বা প্রশংসার বিষয় ছিল না। এটা শুধু একটা কাজ ছিল যা তার করা জরুরি মনে হয়েছিল। কিছুদিন পর আমার একটা ছোট বার্তা পেলেন। ধানবাদ সিটি থানায় নতুন নির্দেশ কার্যকর হয়েছে। চেকিংয়ের সময় আটকানো প্রত্যেকের লিখিত কারণ নথিভুক্ত হবে। ফোন বাজেয়াপ্ত করার কড়া নিয়ম হবে এবং প্রতিটি সন্দেহজনক কার্যের রেকর্ড রাখা হবে। এই পরিবর্তন ভাষণ দিয়ে আসেনি, বরং কাগজ এবং প্রক্রিয়া দিয়ে এসেছিল। রিয়া তার বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষ করলেন। যখন তিনি পুনরায় ডিউটিতে ফিরলেন, তো সেই একই থানা ছিল, সেই একই লোক, সেই একই পরিবেশ। কিন্তু তার ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। এখন তার গলায় কঠোরতা কম ছিল এবং দৃষ্টি অনেক বেশি মনোযোগ দিয়ে দেখত। তিনি আটকানো প্রত্যেক ব্যক্তির কাছে আগে কাগজ চাইতেন এবং তারপর একটা প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করতেন, কোনো সমস্যা তো নেই? এক সন্ধ্যায় আবার সেই মুড ছিল। ট্রাফিক, ধুলো এবং ভিড়, সবকিছু আগের মতো। এক সাধারণ লোক বাইকে থামল। রিয়া হাত তুললেন, কাগজ দেখলেন,
সব ঠিক ছিল। তিনি রাস্তা ছেড়ে দিলেন এবং শান্ত স্বরে বললেন, সাবধানে যান। সেই লোক চলে গেল। রিয়া কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইলেন। তার মনে হল আজ তিনি নিজের ভুল থেকে শেখা প্রথম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বিনা সন্দেহে, বিনা অপমানে। ওদিকে অন্য কোনো শহরে আমান এক বৈঠক থেকে বেরোচ্ছিলেন। কেউ তাকে জিজ্ঞেস করল, স্যার, ওই কেসটার কি হল? আমান থেমে শুধু এটুকুই বললেন, কাজ হয়ে গেছে। তার জন্য এর চেয়ে বেশি বলার প্রয়োজন ছিল না। রাতে তিনি মায়ের সাথে কথা বললেন। মা বললেন, সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সহজ হয় না। আমন শান্ত স্বরে উত্তর দিলেন, কিন্তু জরুরি হয়। ধানবাদের রাস্তা সেটাই রইল, থানাও সেটাই রইল, কিন্তু ভেতরে কোথাও না কোথাও কিছু বদলে গিয়েছিল। হয়তো প্রতিদিন নয়, হয়তো সব জায়গায় নয়, কিন্তু এতটুকু নিশ্চিত যে পরের বার কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় হাত একটু থমকাবে। আর এটাই এই গল্পের আসল জয় ছিল। কারণ সেদিন কারোর জেল হয়নি, কিন্তু পুরো সিস্টেম একটা আয়না অবশ্যই পেয়ে গেল। বন্ধুরা, এই গল্প থেকে একটা সোজাসাপটা কথা সামনে আসে। ইউনিফর্ম ক্ষমতা নয়, ওটা দায়িত্ব হয়। মানুষের পরিচয় তার পোশাকে, তার বাইকে বা তার কথা বলার ধরনে হয় না, বরং তার অধিকারে হয়। যদি একজন সাধারণ মানুষকে বিনা কারণে আটকানো যেতে পারে, তবে ভুল শুধু একজন অফিসারের নয়, পুরো সিস্টেমের হয়। এখন একটু নিজেকে প্রশ্ন করুন, যদি আপনি ওই মোড়ে হতেন, তবে কি ইউনিফর্মের সামনে চুপ থাকতেন, নাকি সত্য বলার সাহস করতেন? আর যদি আপনি রিয়ার জায়গায় হতেন, তবে কি সন্দেহের নামে কাউকে অপমান করা সঠিক মানতেন? সবচেয়ে বড় প্রশ্ন এটা যে যদি আমান আইপিএস না হতেন, তবে কি তার সাথে যা হয়েছে সেটাই থাকত? এবং কি আজও এমন কত লোক আছে যাদের আওয়াজ শুধু এই জন্য চাপা পড়ে যায় কারণ তাদের কাছে পরিচয় নেই? কমেন্টে সততার সাথে জানান, আমানের সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি তিনি বেশি কঠোরতা দেখিয়েছেন? এবং আইন কি সত্যিই সবার জন্য সমান? যদি এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তবে এটাকে এখানেই ছাড়বেন না, নিজের মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করুন এবং আগে শেয়ার করুন। কারণ আপনার একটি আওয়াজ হয়তো অন্য কাউকে মানুষের মতো দেখার কারণ হয়ে দাঁড়াবে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত।